আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, এই কোর্সটির ইনস্ট্রাক্টর হচ্ছেন মিস্টার মহসিন হাসান। তো স্যারের পারমিশন নিয়ে আমি আজকের এই তৃতীয় ক্লাসটি আপনাদের সাথে অ্যাটেন্ড করেছি। তো গ্রুপে অনেকেই প্রায় প্রথম এবং দ্বিতীয় পর্বে কমেন্ট করেছেন যে এই কোর্সটি কাজী নিশাত স্যার নিলে ভালো হতো। তো আপনাদের এই কমেন্টকে সম্মান জানিয়ে আসলে এই কোর্সটার একটা পর্ব আমি স্যারকে রিকোয়েস্ট করে নিয়েছি। নেক্সট পর্বগুলোতে আবার স্যার অ্যাক্টিভ থাকবেন। তো দীর্ঘদিন আপনাদের সাথে পরিচিত থাকাতে আপনাদের এই রিকোয়েস্টটি আমি পেয়েছি, কিন্তু বেসিক্যালি হচ্ছে হ্যাকিংয়ের সাথে আমি জড়িত ছিলাম অনেক দিন আগে। দীর্ঘদিন এই সাইট থেকে একটু ডিটাচড হয়ে আছি। তো মহসিন হাসান স্যার আবার লেটেস্ট যে হ্যাকিং টেকনোলজিগুলো আছে এগুলোর সাথে খুব ভালো কানেক্টেড আছেন। দ্যাটস ওয়াই আমরা স্যারকে এই কোর্সটির দায়িত্ব দিয়েছি। তো স্যার ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো চতুর্থ পর্ব থেকে আবার রেগুলার নেবে। তারপরেও যদি আপনারা রিকোয়েস্ট করেন মাঝে মধ্যে দু একটি পর্বে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ এই কোর্সে জয়েন করব। তো ভিউয়ার্স, আজকের আমাদের যেই ক্লাসের টপিক সেটা হচ্ছে সিকিউর পাসওয়ার্ড। একটা পাসওয়ার্ড কিভাবে সিকিউর করা যায়। তো বেসিক্যালি ডিজিটাল লাইফের মূল চাবিকাঠি হচ্ছে সিকিউর পাসওয়ার্ড। তো আমি যখন প্রথম হ্যাকিং ক্লাস করি তখন আমার ইনস্ট্রাক্টর আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে নিশাত, মানে তালা জিনিসটা কেন আপনি ইউজ করেন? তো তখন আমি বলেছিলাম যে স্যার, তালা ইউজ করি আমরা চোরের জন্য, চোর যাতে আমার ঘরে না ঢুকতে পারে, এই জন্য আমরা আসলে ঘরে তালা বা লক সব কিছু ইউজ করি। কিন্তু বেসিক্যালি আসলে স্যার বললেন যেটা, সেটা হচ্ছে তালা আমরা চোরের জন্য ইউজ করি না, তালা ইউজ করি হচ্ছে ভদ্রলোকের জন্য। অর্থাৎ একজন ভদ্রলোক যখন আমার ঘরে আসবে তখন সে তালা দেখে সে আমার ঘরে ঢুকবে না, কিন্তু চোরের জন্য তালা কোনো ব্যাপার না। চোর তালা নষ্ট কোনো না কোনোভাবে তালা ব্রেক করেই ফেলতে পারে। তো এই ব্যাপারটা অনেকটা সেরকম। তারপরে তার মানে কি এই যে আমরা সবসময় ইনসিকিউর তা না। আসলে চোর যে তালা ব্রেক করবে তার জন্য এনভায়রনমেন্টের ব্যাপার আছে, আমার তালাটা কতটুকু স্ট্রং। একটা তালা ভাঙতে মনে করেন 5 মিনিট লাগে, আর একটা তালা ভাঙতে 1 ঘন্টা লাগে। এখন যেই তালাটা ভাঙতে 1 ঘন্টা লাগবে সেই তালাটা কিন্তু চোর 1 ঘন্টা পর্যন্ত, সেটা যদি একটা জনসমাগমযুক্ত জায়গা হয় তাহলে চোর কিন্তু 1 ঘন্টা সময় দিয়ে ওই তালাটা ভাঙতে চাইবে না। তো এই জন্য আমাদের টার্গেট হচ্ছে তালাটাকে আমরা কতটুকু স্ট্রং করতে পারি। তো বেসিক্যালি সিকিউর পাসওয়ার্ড বা এই পাসওয়ার্ডটা হচ্ছে এরকম যে পাসওয়ার্ডটা সহজে অনুমান করা যায় না অথবা সহজে ভাঙা যায় না, ঠিক আছে, সেটা হবে ইউনিক এবং কমপ্লেক্স। অর্থাৎ মানে এই পাসওয়ার্ড অন্য কেউ ইউজ করে এরকম পাসওয়ার্ড না, আলাদা এবং কিছুটা জটিল। এখন আসেন, একটা পাসওয়ার্ডকে সিকিউর করার জন্য আমাদেরকে কি কি করতে হবে। প্রথমত আমাদের পাসওয়ার্ডটার মধ্যে বড় হাতের ছোট হাতের শব্দ, বর্ণ এবং সংখ্যা এগুলোর কম্বিনেশন মানে মিক্স আপ করতে হবে, এবং কিছু সিম্বল বা প্রতীক ইউজ করতে হবে, যেমন স্টার, হ্যাশ, এই চিহ্নগুলো। ওকে। সেকেন্ডলি আমার পাসওয়ার্ড হতে হবে নন ডিকশনারি ওয়ার্ড, অর্থাৎ এমন একটা শব্দ যেটা ডিকশনারিতে নেই, এরকম কিছু একটা শব্দ দিয়ে আমি পাসওয়ার্ড দিতে হবে। থার্ডলি হচ্ছে আমার পাসওয়ার্ডটা কমপক্ষে মানে লম্বা হতে হবে, কমপক্ষে 8 ডিজিট হতে হবে, তবে আমরা সাজেস্ট করি 12 ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করার জন্য। এরপর হচ্ছে পাসওয়ার্ডের অ্যাব্রিভিয়েশন ইউজ করতে হবে, এবং ক্ষেত্র বিশেষে শব্দকে উল্টা করে ইউজ করতে হবে। যেমন পাসওয়ার্ড PASS, এই শব্দটা পি দিয়ে শুরু হয়েছে, আমি যদি উল্টা করে ইউজ করি DROWSSAP, এরকম রিভার্স শব্দ আমরা ইউজ করতে পারি ক্ষেত্র বিশেষে সিকিউরিটির জন্য। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা রেগুলার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমি যদি কোথাও লগ ইন করি যে কোনো জায়গায়, আমার কাজ শেষ হলে খুব গুরুত্ব সহকারে আমাকে পাসওয়ার্ড মানে অ্যাকাউন্টটা লগ আউট করে বের হতে হবে। এই জিনিসগুলো আমাকে পাসওয়ার্ডের জন্য করতে হবে। তো ভিউয়ার্স, আমরা জানলাম যে সিকিউর পাসওয়ার্ডের জন্য কি কি করতে হবে। এখন আমরা জানবো যে কি কি করা যাবে না। প্রথমত হচ্ছে কমন কোনো পাসওয়ার্ড ইউজ করা যাবে না, যেমন 1 2 3 4 5 6, অথবা শুধু পাসওয়ার্ড শব্দটা, অথবা QWERTY, তারপরে 111 এরকম, বা বাংলাদেশ, এই ধরনের শব্দগুলো যেগুলো কমন মানে সচরাচর পরিচিত, এরকম কোনো শব্দ ইউজ করা যাবে না। সেকেন্ডলি হচ্ছে কোনো সিঙ্গেল ওয়ার্ড, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে নন ডিকশনারি ওয়ার্ড, মানে সিঙ্গেল ওয়ার্ড। ধরেন ডিকশনারিতে একটা শব্দ আছে, ধরেন অ্যাপল, এই শব্দটা আমরা কোনোভাবেই পাসওয়ার্ড হিসেবে ইউজ করব না, এটা খুবই দুর্বল একটা পাসওয়ার্ড। তারপর হচ্ছে আমার নিজস্ব ডেরিভেটিভ, যেটা যেমন ফোন নাম্বার, ঠিকানা, বার্থ ডেট, আমার কোনো পোষা প্রাণীর নাম। কারণ আমি যদি আমার ফোন নাম্বার যদি পাসওয়ার্ড হিসেবে ইউজ করি, কেউ একজন যদি ট্রাই করে তাহলে সহজেই হ্যাক করে ফেলতে পারবে। তো ভিউয়ার্স, এটা একটা মানে মজার ব্যাপার হচ্ছে, আমাদের দেশে যারা মানে অ্যাকাউন্ট ফেসবুক, জিমেইল ইউজ করে, আমি দেখেছি যে একটা বড় অংশ মানুষ নিজের পার্সোনাল ফোন নাম্বারটাকে পাসওয়ার্ড হিসেবে ইউজ করে। এটা খুবই একটা দুর্বল পদ্ধতি। এরপর আসেন একই পাসওয়ার্ড
অনেক জায়গায় ইউজ করা যাবে না। আমরা একটু মনে থাকার সুবিধার জন্য অনেক জায়গায় সেম পাসওয়ার্ড ইউজ করি। এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করবো, শেষে বা মাঝে বা প্রথমে একটা দুটো ডিজিট চেঞ্জ করে দিতে পারি। 1 2 3 4 এভাবে চেঞ্জ করে দিলে আমাদের পাসওয়ার্ডটা একটু শক্ত হয়। এরপর হচ্ছে পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখা যাবে না, যে আমি ডায়েরিতে লিখে রাখলাম, আমার ডায়েরি চুরি হয়ে গেলে সে আমার সব অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেল। আমি আমার জিমেইলের ভিতরে একটা ড্রাইভে বা কোথাও একটা ফোল্ডার করে রেখে রাখলাম, জিমেইলটা যে হ্যাক করলো সে আমার বাকি 500টা অ্যাকাউন্ট থাকলো সব নিয়ে গেল। এরপর হচ্ছে এটা শেয়ার করা যাবে না কখনো, মেসেঞ্জার বা মেইলে কাউকে পাঠানো যাবে না, তাহলে আমার ওই মেইলটা বা মেসেঞ্জারটা হ্যাক হয়ে গেলে আমার সবগুলো পাসওয়ার্ডই হ্যাকারের হাতে চলে যাবে। এরপর হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যখন লগ ইন করি, ব্রাউজার আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনি কি এই পাসওয়ার্ডটা ব্রাউজারে সেভ করে রাখতে চান, তাহলে সেখানে আমরা কখনোই ইয়েস প্রেস করব না। ওকে, তো এই জিনিসগুলো আমরা মনে রাখলে আমাদের হ্যাক হওয়ার পসিবিলিটিটা তুলনামূলকভাবে অনেকটুকু কমে যাবে পাসওয়ার্ডের দিক থেকে। এখন আসেন আমরা সিকিউর পাসওয়ার্ডের কিছু আইডিয়া নিই, যেটা একটু আগে বলেছিলাম আমরা, বড় হাতের এবং ছোট হাতে এবং নাম্বারের মিক্স ক্যারেক্টার। যেমন এখানে আমি লিখেছি মিরপুর ঢাকা সবে স্মল লেটারে, এটা একটা খুবই দুর্বল পাসওয়ার্ড। কিন্তু আমি যদি লিখি মিরপুর 1216 ঢাকা একসাথে, আবার মাঝখানে দেখেন পি বড় হাতের করে দিয়েছি, আবার ঢাকার শেষে এ বড় হাতের করে দিয়েছি, এই পাসওয়ার্ডটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটুকু শক্ত হয়ে গেছে। ভিউয়ার্স, নিচে একটা নোট দেওয়া আছে যে এই পাসওয়ার্ডগুলো শুধু লার্নিং পারপাসে। আপনারা আবার মনে করবেন না যে স্যার এই পাসওয়ার্ডটা আমাকে ট্রেনিংয়ে দেখিয়েছে এটা শক্ত পাসওয়ার্ড, এটাই আমি ইউজ করি। ব্যাপারটা কিন্তু তা না। আপনারা এই পদ্ধতিগুলো ইউজ করে নিজেদের মতো করে একটা শক্ত পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এরপর হচ্ছে অ্যাব্রিভিয়েটেড প্রেসেস পাসওয়ার্ড, অর্থাৎ যেমন আমি হ্যাপি বার্থডে টু ইউ, এটা যদি পাসওয়ার্ড হিসাবে ইউজ করি তাহলে এখানে হ্যাপি শব্দটা ডিকশনারি ওয়ার্ড, বার্থডে শব্দটা একটা ডিকশনারি ওয়ার্ড, টু শব্দটা ডিকশনারি ওয়ার্ড, ইউ শব্দটা ডিকশনারি ওয়ার্ড। আমি যদি সংক্ষেপে লিখি HBD, তারপরে টু এর জায়গায় আমি যদি ইংলিশ নাম্বার 2 লিখি, আবার ইউ লিখি সংক্ষেপে শুধু ইউ, তাহলে কিন্তু আমার এই জিনিসটা আবার একটা তুলনামূলকভাবে শক্ত পাসওয়ার্ড হয়ে যাচ্ছে। ওকে, এরপর যেটা হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড। এনক্রিপ্টেড পাসওয়ার্ড হচ্ছে এরকম, ধরেন আমি যে এ শব্দের পরিবর্তে যদি দেখেন ভিউয়ার্স, ইংরেজি এ শব্দের সাথে কিন্তু 4 এর একটা মিল আছে, এর পরিবর্তে আমি যদি 4 ইউজ করি, ই এর সাথে দেখেন 3 এর মিল আছে, ই এর পরিবর্তে আমি যদি 3 ইউজ করি, আই এর পরিবর্তে 1 ইউজ করি, ও এর পরিবর্তে 0 ইউজ করি এবং এস এর পরিবর্তে $সাইন ইউজ করি, তাহলে আমার শব্দটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আমি হ্যাপি বার্থডে টু ইউ শব্দটা যখন আমি এরকম এনক্রিপ্টেড প্রেস দিয়ে যখন আমি রিপ্লেস করে নিয়েছি, তখন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একটা শক্ত পাসওয়ার্ড হয়ে গিয়েছে। ওকে, এরপর যেটা করা যায় সেটা হচ্ছে রিপ্লেস করা। এটা হচ্ছে সরল এনক্রিপশন বলে প্রোগ্রামিংয়ের ভাষায়, যে আমি প্রতিটা শব্দকে তার পরবর্তী অথবা তার 1 ডিজিট পরে তৃতীয় শব্দ দ্বারা আমরা রিপ্লেস করব। যেমন ধরেন আমি এ কে রিপ্লেস করব, এ কোথাও লেখা হলে এর পরিবর্তে লিখবো এর পরে আছে বি, তারপরে সি, সিটাকে লিখবো। বি কোথাও লেখা হলে বি এর পরে আছে সি, তারপরে ডি, তাহলে আমি বি এর পরিবর্তে লিখবো ডি কে। সেমভাবে এক্স এর পরিবর্তে জেড কে, ওয়াই এর পরিবর্তে আবার এসে এ লিখবো। এভাবে করে করে আমরা যদি প্রতিটা শব্দকে চেঞ্জ করে দিই, তাহলে দেখেন হ্যাপি বার্থডে টু ইউ এই শব্দটা আসছে JCRRADKTV, অর্থবিহীন একটা শব্দ। তো এভাবে আমরা রিপ্লেস করে পাসওয়ার্ড তৈরি করতে পারি। এটাও মোটামুটি বেশ শক্ত ধরনের পাসওয়ার্ড জেনারেট হয় এবং হ্যাক করাটা অনেক কঠিন। এরপর আসেন নন ডিকশনারি ওয়ার্ড, যেটা বললাম যে আই এম এ গুড বয়, এটা যদি আমি লিখি তাহলে এটা কিন্তু একটা ডিকশনারি ওয়ার্ড, এটা আমি পাসওয়ার্ড হিসেবে দিলে খুবই দুর্বল। আমি যদি বাংলায় লিখি আমি ভালো ছেলে, AMIVALOCHELE, এই শব্দ কিন্তু ডিকশনারিতে নেই, তাহলে এটা হ্যাক করা হ্যাকারের জন্য কিছুটা কঠিন। ওকে, তবে আস্তে আস্তে যেভাবে বাংলা ল্যাঙ্গুয়েজগুলো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়ে যাচ্ছে, এভাবে আস্তে আস্তে এই পাসওয়ার্ডগুলোর সিকিউরিটিও কমে আসছে। এখন ভিউয়ার্স, আমাদের সাধারণত আমরা চেষ্টা করি যে পাসওয়ার্ড যেহেতু কোথাও লিখে রাখা যাবে না, তার নিশ্চয়ই আমাকে মনে রাখতে হবে। তো মনে রাখতে হলে সেক্ষেত্রে যেটা হচ্ছে আমরা চেষ্টা করি যে মনে রাখা সহজ এরকম একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। তো মনে রাখা সহজ পাসওয়ার্ড দিতে গেলে হয় কি, পাসওয়ার্ডটা দুর্বল হয়ে যায়। তো এই জন্য আমি কিছু আইডিয়া দিচ্ছি, যেমন আপনারা চাইলে একটা গান অথবা একটা কবিতার লাইন দিতে পারেন পাসওয়ার্ড হিসাবে, ঠিক আছে? একটা গুরুত্বপূর্ণ কিছু বাণী বা কোনো একটা মুভির একটা স্ক্রিপ্টের একটা সিন, এটা আপনারা পাসওয়ার্ড হিসেবে দিতে পারেন, অথবা একটা বই থেকে একটা লাইন পাসওয়ার্ড হিসেবে দিতে পারেন, অথবা এমন কিছু শব্দ যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু অন্য কারো কাছে গুরুত্বপূর্ণ না, তাহলে জিনিসটা আপনার মনেও থাকবে, আবার সহজে হ্যাকও করা যাবে না। এখন মানুষ যাতে কিছু জিনিস যেটা মানুষ সহজে
মনে রাখতে পারে, এই জিনিসটা আপনি কখনোই পাসওয়ার্ড দেবেন না, ঠিক আছে? ধরেন ফর এক্সাম্পল আপনি হচ্ছে একটা নির্দিষ্ট মডেলের বাইক খুব পছন্দ করেন বা একটা নির্দিষ্ট মডেলের গাড়ি খুব পছন্দ করেন, হ্যাঁ? এখন এই গাড়িটা আপনি সবসময় এই গাড়ির ছবি শেয়ার করেন, ফেসবুকে পোস্ট করেন, সেই গাড়ির নাম দিয়ে আপনি পাসওয়ার্ড দিলেন, তাহলে কি হলো? সহজে একজন হ্যাকার জিনিসটাকে মনে করতে পারলো, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে কি, আমরা কখনোই পুরাতন পাসওয়ার্ড আবার ইউজ করব না। ধরেন একটা পাসওয়ার্ড আমি চেঞ্জ করে অন্য পাসওয়ার্ড করলাম, আবার চেঞ্জ করে একটা পাসওয়ার্ড করলাম, এরপর আবার চেঞ্জ করে আমি পুরাতনটা আবার ইউজ করি, এরকম অভ্যাস অনেকের মধ্যে আছে। তো এই জিনিসটা একটু চেঞ্জ করে আমরা সবসময় চেষ্টা করবো প্রতিবারই নতুন একটা কিছু দেওয়ার জন্য। এরপর আসেন রিকভারি ইনফরমেশন। আমাদের যেই মানে অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায়, পাসওয়ার্ড দিয়ে যতটা না হ্যাক হয় আর অনেক বেশি পরিমাণ হ্যাক হয়ে যায় আমাদের রিকভারি ইনফরমেশন দিয়ে। যেমন আমরা যেই রিকভারি ইনফরমেশনটা সেফ রাখার জন্য প্রথমত যে ফোন নাম্বার এবং মেইল অ্যাড্রেস আমি ইউজ করেছি অ্যাকাউন্ট খোলার সময়, সেটাকে অবশ্যই সেফ রাখতে হবে, ঠিক আছে? রিকভারি মেইল হিসাবে বা আমার অ্যাকাউন্ট মেইল হিসাবে বা ফোন নাম্বার হিসাবে। তো এরপরে যেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিফিকেশন, MFA যেটাকে বলে। অর্থাৎ আমার অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে গেলে আমার ফোনে একটা SMS কোড আসবে অথবা ইমেলে একটা কোড আসবে, সেই কোডটা দিলেও তারপরে মাত্র অ্যাকাউন্টে লগ ইন করা যাবে। এই ধরনের সিকিউরিটি বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদেরকে ইউজ করতে হবে। এরপর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার সময় কিছু সিকিউরিটি কোশ্চেন থাকে, যে আপনার প্রিয় ফলের নাম কি, হ্যাঁ আপনার হচ্ছে আপনার জন্মস্থানের নাম কি, এই ধরনের প্রশ্নগুলো আমরা সাধারণত কী করি, যেটা সত্যি সেটাই দিয়ে দিই। তো যেমন দেখা গেছে যে আপনার জেলার নাম কি বা আপনার জন্মস্থানের নাম কি। এখন আমার জন্মস্থান হচ্ছে ফেনী, আমি যদি সিকিউরিটি কোশ্চেন হিসেবে ফেনী সব জায়গায় ইউজ করি, তাহলে দেখা গেছে কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে এই কোশ্চেনটার উত্তর তার কাছে আসলে সে সহজেই আনসারটা দিয়ে দিতে পারবে, কারণ আমার প্রোফাইলেই শো করা আছে আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী। এখন আমি যদি ধরেন একটু চেঞ্জ করে অন্য একটা জায়গার নাম দিই অথবা জায়গার নাম ছাড়াই একটা কিছু দেয়া, মনে করেন আমার জন্মস্থান আমি যদি দিই হসপিটাল, তাহলে কিন্তু সহজে এই জিনিসটা আর গেস করতে পারবে না। এরপর আসেন আপনার অ্যাক্টিভিটিস লগ এবং লগড ইন ডিটেলস। ফেসবুক, গুগল এগুলোতে কিন্তু আপনার এখানে অ্যাক্টিভিটি লগ একটা অপশন আছে ফেসবুকে, যেখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্ট থেকে কখন কোন পেজে লাইক দেওয়া হয়েছে, কোথায় কমেন্ট করা হয়েছে, এই জিনিসগুলো নিয়মিত চেক করতে হবে। আপনি কোন কোন অ্যাপস কানেক্ট করা আছেন, কয়টা গেম কানেক্ট করা আছেন, ট্রাস্টেড অ্যাপস কতগুলো কানেক্ট করা আছেন, এগুলো দেখতে হবে। তারপর আপনি কোন কোন ব্রাউজারে লগ ইন করা আছেন, কয়টা মোবাইলে লগ ইন করা আছেন, কয়টা পিসিতে লগ ইন করা আছেন, এই জিনিসগুলো আমাদের ফেসবুক, জিমেইল সহ সবগুলো জায়গায় নিয়মিত চেক করতে হবে। তাহলে আমার অ্যাকাউন্টটার মানে কোনো হ্যাকার যদি ঢুকতেও পারে, সে পুরো কন্ট্রোলটা নিজে নিয়ে নেওয়ার আগে আমি আবার হ্যাকারের কাছ থেকে আমার অ্যাকাউন্টটা উদ্ধার করে নিতে পারবো। এরপর হচ্ছে আমি যদি রিকভারি মেইল হিসাবে যে মেইলটাকে ইউজ করেছি সেটাকেও একই পদ্ধতিতে সিকিউর করতে হবে। দেখা গেছে আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস খুবই শক্ত কিন্তু রিকভারি মেইলটা দুর্বল, তাহলে হবে না। আবার অনেক সময় আমাদেরকে অ্যাকাউন্ট অন্যজন খুলে দেয়, তার অ্যাকাউন্টটা রিকভারি হিসাবে দিয়ে দেয়, তো এটা আমরা কখনোই করব না। ভিউয়ার্স, এখন আমরা দেখব যে পাসওয়ার্ড কত ধরনের অ্যাটাক করা হয়। একটা হচ্ছে, এখানে আমরা দুই ধরনের অ্যাটাক নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ডিকশনারি অ্যাটাক এবং আরেকটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। ডিকশনারি অ্যাটাক হচ্ছে একজন ইউজার মানে একজন হ্যাকারের কাছে একটা ডিকশনারির সমপরিমাণ একটা লিস্ট থাকে, তখন ওই লিস্টটা নিয়ে ভিউয়ার্স পাসওয়ার্ডটাকে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কম্পেয়ার করা হয়। যখন ডিকশনারির কোনো একটা শব্দের সাথে পাসওয়ার্ডটা মিলে যায় তখন এই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যায়, এটাকে বলা হয় ডিকশনারি অ্যাটাক। এরপর হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক ভিউয়ার্স আরও স্ট্রং। এটা হচ্ছে ডিকশনারির প্রতিটা শব্দকে সে আপার কেস, লোয়ার কেস করে, ঠিক আছে, চেঞ্জ করে করে তারপরে এটার সাথে বিভিন্ন শব্দ, বর্ণ এগুলো যুক্ত করে ট্রাই করে। এখন ট্রাই করলে হয় কি, দেখা গেছে যে যখন একটা ভালো পরিমাণ পাওয়ারফুল ডিকশনারি ব্রুট ফোর্স অ্যাটাক সফটওয়্যার দিয়ে যখন ট্রাই করা হয়, তখন সে প্রতি সেকেন্ডে 350 বিলিয়ন পাসওয়ার্ড ট্রাই করতে পারে। ভিউয়ার্স, আপনি কি গেস করতে পারেন যে এটা কতটুকু মানে স্ট্রং একটা পাসওয়ার্ড হ্যাকিং সিস্টেম হতে পারে? তো এই জন্য এই ব্রুট ফোর্স অ্যাটাকের যেই পদ্ধতি, এই পদ্ধতিতে বলা হয় যে মানে 12 ক্যারেক্টারটা হচ্ছে কি, মানে 12 ক্যারেক্টারের নিচে যদি কোনো পাসওয়ার্ড হয় সেটা খুব সহজে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে মানে ভেঙে যেতে পারে, আর 12 ক্যারেক্টার হলে মোটামুটি সেটা স্ট্রং। তো ভিউয়ার্স, এখন আসেন মোটামুটি আমরা যখন ব্রুট ফোর্স অ্যাটাকটা মোটামুটি একটু দুর্বল হয়ে এসেছে, যখন হচ্ছে কি মানে লগ ইন অ্যাটেম্পটে লিমিট এসেছে, যে 2-3 বার ভুল পাসওয়ার্ড ট্রাই করলে
সে আর কিন্তু লগ ইনের জন্য ট্রাই করতে পারে না, তাকে 30 সেকেন্ড, 1 মিনিট বা 5 মিনিটের জন্য ব্লক করে দেওয়া হয়। তো এই লগ ইন অ্যাটেম্পটে যখন থেকে লিমিট এসেছে তখন থেকে ব্রুট ফোর্স অ্যাটাকটা একটু দুর্বল হয়ে আসছে, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে ওয়াইফাই পাসওয়ার্ড দিই, যেমন WEP, WPA, WPA2, WPA3, WPA4, WPA2, PSK, এরকম বিভিন্ন মানে ক্যাটাগরি আছে। তো WPA2 যখন থেকে এসেছে তখন থেকে বলা হয়েছে যে মানে IEEE সোর্স থেকে দেখা গেছে যে একজন ব্যক্তি যদি 8 ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড ভাঙতে হলে তাকে 65,000 বছরেরও বেশি সময় লাগবে যদি সে এই ডিকশনারি বা ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড ব্রেক করতে যায়। তো কাজী নিশাত সাহেব ওনার পাশের একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড 65,000 বছর অপেক্ষা করে ব্রেক করলেন। ব্রেক করার 5 মিনিট পরেই পাসওয়ার্ডের মালিক যিনি আছেন উনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললো, এবার আবার 65,000 বছর বসে থাকো। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো বেসিক্যালি এই জিনিসটা যে গুড নিউজ তার মানে এই না যে আপনি স্ট্রং হয়ে গেলেন। व्हील के साइड में एक रेड बटन है, दबा दिया, आगे बोलो। वो बटन दबाने से मेन इंजन बंद हो जाता है। ठीक से सुनता नहीं यार। अब कुल मिलाकर बात यह है कि आपका मेन इंजन बंद है और दूसरा इंजन चालू है। थैंक गॉड, दूसरा इंजन चालू है। ভিউয়ার্স, এখন দেখা গেছে এই একটা পদ্ধতি যদি কাজ নাও করে আরও 1000টা পদ্ধতি আছে হ্যাকারের কাছে। তো এই বিষয়গুলোতে আমরা যত জানবো, প্রতিনিয়ত যে আপডেটগুলো আসতেছে, তত আমরা আমাদের পাসওয়ার্ডকে সিকিউর করতে পারবো। ভিউয়ার্স, এখন আমরা দেখব কি লগার জিনিসটা কি। কি লগার ব্যাপারটা হচ্ছে আপনার কম্পিউটারে যখন একটা কি লগার ইনস্টল হয়, ভিউয়ার্স প্রথম ক্লাসে আমাদের মহসিন হাসান স্যার কি লগারের বিষয়ে বলেছিলেন যে আপনার কম্পিউটারে যেই কি লগার যখন ইনস্টল করা আছে আপনি কিবোর্ডে যতগুলো বাটন প্রেস করবেন এই সবগুলো এই যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটা নোট ফাইলের মতো জমা হবে। জমা হওয়ার পরে আপনি এই কি দিন শেষে আপনার যতগুলো কি প্রেস করেছেন এটা কি করবে, হ্যাকারের কাছে পাঠিয়ে দিবে। তখন সে সহজে আপনার পাসওয়ার্ডটা জেনে যেতে পারবে। তো ভিউয়ার্স, আপনার কম্পিউটারে কিভাবে কি লগার ইনস্টল আছে কিনা এগুলো কিভাবে আমরা চেক করবো এটা আমরা পরবর্তীতে জানবো। প্রাইমারিভাবে আমরা জানি যে একটা ভালো অ্যান্টিভাইরাস এবং আপনার উইন্ডোজ ডিফেন্ডার সিস্টেমগুলো অ্যানাবল থাকতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে শুধুমাত্র পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি চাইলে কম্পিউটারের যে অন স্ক্রিন কিবোর্ড আছে সেটা ইউজ করতে পারেন। এতে করে আপনার মানে কিবোর্ডে প্রেস না করলে সহজে এই পাসওয়ার্ডটা কি লগারের মধ্যে চলে যাবে না। এরপর আসেন ভিউয়ার্স এটিএম হ্যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স অনেক আপডেট হ্যাকাররা কী করে এটিএম যে মেশিন আছে এটিএম মেশিনের উপর সেমভাবে কিবোর্ডের মতো এক্সট্রা একটা কিবোর্ড ইউজ করে। এখন এই কিবোর্ডের মধ্যে কেউ যখন প্রেস করে তখন তার পিনকোডটা এই কিবোর্ডের মাধ্যমে হ্যাকারের কাছে চলে যায়। ইভেন কি এরকমও আছে যে এই যে কার্ডের যে বক্স আছে যেখানে কার্ডটা আমরা প্রবেশ করাই এই বক্সটা পর্যন্ত হ্যাক করা পসিবল। তো ভিউয়ার্স, আজকে মোটামুটি আমরা পাসওয়ার্ড নিয়ে অনেক কিছু জানলাম। আশা করি আজকের ভিডিওটি দেখার পরে আপনার পাসওয়ার্ড আর খুব বেশি সহজে হ্যাক হবে না। আর আপনার যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে পাসওয়ার্ডগুলো আপনি আজই চেঞ্জ করে নেবেন। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওর একটা ক্লাস নোট এবং একটা অ্যাসাইনমেন্ট আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি আমাদের নেক্সট ক্লাসটা হবে ওয়ার্ডপ্রেস ইনজেকশনের উপর, যেটা আমাদের মহসিন হাসান স্যার নেবেন। তো আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে ইনজেকশন দিয়ে হ্যাক করতে পারি এই জিনিসটা প্র্যাকটিস করব। তো আজকে এতটুকুই ভিউয়ার্স। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।